সূর্যকর রাজ্যের রাজকুমারী অনন্যা। সে শুধু দেখতেই সুন্দর নয়, তার মনটাও ছিল অজানা রহস্য আর রোমাঞ্চের খোঁজে ব্যাকুল। আর তার সঙ্গী ছিল ছোট্ট বন্ধু টুনি, যার কাছে সবচেয়ে বড় রোমাঞ্চ ছিল একটা পাকা ফলের সন্ধান করা। রাজকুমারী, এই রাজ্যের সব বই কি তুমি একাই পড়ে শেষ করবে? আমার তো এই পেয়ারাটা প্রায় শেষ। চলো না বাগানে যাই, ওখানে নতুন জাম পেকেছে। চুপ করো তো টুনি, একটা অসাধারণ জিনিস খুঁজে পেয়েছি, শোনো। এখানে লেখা আছে আলোর অশ্বয়ের কথা। এক জাদুকরি ঘোড়া যার গায়ের রং চাঁদের আলোর মতো সাদা আর কেশরগুলো সোনার সুতোর মতো উজ্জ্বল। বইয়ে লেখা আছে সে নাকি আমাদের রাজ্য আর মায়াবনের সংযোগস্থলে লুকিয়ে থাকা এক স্ফটিকের গুহায় থাকে। মায়াবন? ওই ভয়ঙ্কর জঙ্গলটার কথা বলছো, যেখানে গাছেরাও নাকি কথা বলে আর শিকড়গুলো পথ আটকে ধরে? না বাবা, আমার শুনেই ডানা কাঁপুনি শুরু হয়ে গেছে। হয় নয় টুনি, এটা তো রোমাঞ্চকর। ভাবো তো একবার, আলোর অশ্বের সাথে যদি আমাদের বন্ধুত্ব হয়ে যায়। বইয়ে লেখা আছে সে নাকি শুধু শুদ্ধ হৃদয়ের মানুষেরই বন্ধু হয়। আর যদি ওটা তোমাকে লাথি মেরে চাঁদের দেশে পাঠিয়ে দেয়, তাহলে আমার কি হবে? কে আমাকে পাকা ফল খুঁজে দেবে? আরে কিচ্ছু হবে না, আমি ওর সাথে দেখা করতে যাবই। চলো তো, প্রস্তুতি নেওয়া যাক। রাজকুমারী অনন্যা তার সিদ্ধান্তে অটল ছিল, কিন্তু মায়াবন শুধু নামেই মায়াবী ছিল না, তার পড়তে পড়তে লুকিয়ে ছিল বিপদ আর রহস্য। আমি এখনো বলছি, চলো ফিরে যাই। আমার পেটের ভিতর কেমন গুড়গুড় করছে, এটা ভালো লক্ষণ নয়। আরে ভয় পেও না, আমরা তো শুধু বন্ধুত্ব করতে এসেছি। মায়াবন নিশ্চয়ই আমাদের সাহায্য করবে। কিছু দূর এগোনোর পর তারা একটা দ্বিধা পথে এসে পড়ে। একটা পথ ডানে গেছে, অন্যটা বামে। দুটো পথই দেখতে একই রকম রহস্যময়। এখন কোন দিকে যাব? বইয়ে তো পথের কথা কিছু লেখা ছিল না। দেখেছো, ওরা আমাদের পথ দেখিয়ে দিল। মায়াবন হয়তো অতটা খারাপ নয়। বলেছিলাম না, চলো। তারা বাম দিকের পথে এগোতে থাকে। দৃশ্যটা দ্রুত বদলায়। তারা রঙিন ছাতার মতো বড় বড় মাশরুমের জঙ্গল পার হতে থাকে। বাঁচাও, বাঁচাও! আমি আঠায় আটকে গেছি। রাজকুমারী, আমাকে বাঁচাও। কোথায় চলেছ ছোট্ট রাজকুমারী? পথ বড় কঠিন, মন রেখো স্থির। আমরা আলোর রসের খোঁজে যাচ্ছি। আপনি কি জানেন সে কোথায় থাকে?
সামনে পাবে এক স্ফটিকের গুহা, সেখানেই পাবে তার দেখা। কিন্তু সাবধান, তার মনে আছে বড় ব্যথা। অবশেষে দীর্ঘ যাত্রার পর অনন্যা আর টুনি সেই পৌরাণিক গুহার সামনে এসে পৌঁছালে, যার ভেতরে অপেক্ষা করছিল সেই আলো রস্য। টুনি, মনে হচ্ছে আমরা পৌঁছে গেছি। আমার কিন্তু এখনো ভয় করছে, যদি ওটা আমাদের দেখে রেগে যায়। তারা সাবধানে গুহার ভেতরে ঢোকে। ভেতরটা ছিল অসাধারণ সুন্দর। দেওয়ালগুলো হিরে ও পান্নার মতো জল জল করছে, আর গুহার ঠিক মাঝখানে দাঁড়িয়ে ছিল সেই আলো রস্য। ওহ, বেচারা তো বিপদে পড়েছে। ওই বিষাক্ত লতাটা ওকে কষ্ট দিচ্ছে। অনন্যা যেই এক পা এগিয়েছে, আলো রস্য তাকে দেখে আরো বেশি সতর্ক হয়ে গেল। সে সামনের পা তুলে অনন্যাকে ভয় দেখানোর চেষ্টা করল। সাবধান মানবী, আর এক পাও এগোবে না। তোমরা মানুষরা শুধু ক্ষতি করতে জানো। আমি কিন্তু মানুষ নই, আমি পাখি। আমাকে ছেড়ে দিও, আমি খুব স্বাধীন। আমরা তোমার ক্ষতি করতে আসিনি। আমি রাজকুমারী অনন্যা। আমরা শুধু তোমার বন্ধু হতে এসেছি। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কষ্টে আছো। আমি কি সাহায্য করতে পারি? বন্ধুত্ব? মানুষ বন্ধুত্বের নামে ছলনা করে। অনেক আগে এক শিকারী বন্ধুত্বের ভান করে আমার গায়ে জালের ফাঁদ ফেলেছিল। এই বিষাক্ত লতা তারই লাগানো ফাঁদের অংশ। আমি সেই শিকারীর মতো নই। সব মানুষই এক। দূর হয়ে যাও আমার সামনে থেকে। অনন্যা বুঝতে পারে যে আলো রস্যের মনে মানুষের জন্য গভীর অবিশ্বাস। সে তলোয়ার বা জাদু দিয়ে নয়, মন দিয়ে এই ভয়কে জয় করার সিদ্ধান্ত নেয়। আমি যদি প্রমাণ করতে পারি যে আমি তোমার বন্ধু, তাহলে কি তুমি আমাকে সাহায্য করতে দেবে? কিভাবে প্রমাণ করবে? দেখলে, আমি এখন নিরস্ত্র। আমি শুধু তোমার পায়ের কাঁটাগুলো সরাতে চাই। এতে আমার ক্ষতি হতে পারে, কিন্তু আমি তোমার কষ্ট দেখতে পাচ্ছি না। আলো রস্য অনন্যার চোখের দিকে তাকায়। তার চোখে কোনো ছলনা ছিল না, ছিল শুধু দয়া আর ভালোবাসা। ঘোড়াটি কিছুক্ষণ চুপ করে থেকে ধীরে ধীরে শান্ত হয়। তুমি একা নাও রাজকুমারী। যাও রাজকুমারী, তুমি তাড়াতাড়ি কাজ সারো। এগুলো স্বাদ একদম ভালো না। ইয়াক! শেষ কাঁটাটা সরানোর সাথে সাথে আলো রস্য এক বিকট জোরে চিহি শব্দ করে ওঠে। তার শরীর থেকে তীব্র আলো বেরিয়ে আসে, যা লেগে বিষাক্ত লতাটা পুরে ছাই হয়ে যায়। গুহাটা আলোয় ভরে যায়। তুমি আমাকে মুক্ত করলে মানবী। তুমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমার বিশ্বাস জয় করেছ। আমি তোমার কাছে ঋণী। আমরা তো বন্ধু, আর বন্ধুরা একে অপরকে সাহায্যই করে। বাহ, এই তো দারুণ ব্যাপার। আমার ডানাতেও সেদিন একটু ব্যথা পেয়েছিলাম। একটু জাদু করে দেবে নাকি? আর আমার পেটেও খুব খিদে পেয়েছে। সেটার কোনো জাদু আছে?
এসো আমার নতুন বন্ধুরা, আমি তোমাদের প্রাসাদ পর্যন্ত পৌঁছে দিচ্ছি। আমার পিঠে চড়ে বসো। অনন্যা আনন্দে আলোর অশ্বের পিঠে চড়ে বসে টুনি তার কাঁধে। ঘোড়াটা গুহা থেকে বেরিয়ে আসে এবং এক দৌড়ে মায়াবনের আকাশে উড়তে শুরু করে। ওয়াও! আমি তো মেঘের ওপর দিয়ে উড়ছি। এখান থেকে পুরো রাজ্য দেখা যাচ্ছে। আজকের দিনটা আমি কোনো দিন ভুলবো না। ধন্যবাদ আলোর অশ্ব। প্রয়োজন হলেই আমাকে স্মরণ করবে রাজকুমারী। মায়াবনের দরজা তোমার জন্য সব সময় খোলা থাকবে। বাবা, কি একটা অ্যাডভেঞ্চার গেল। এখন আমার ভীষণ খিদে পেয়েছে। চলো রাজকুমারী, আজ রাতে কিন্তু 10টা লাড্ডু আমার চাই। নিশ্চয়ই আমার সাহসী বন্ধু, চলো। আর এভাবেই রাজকুমারী অনন্যা প্রমাণ করল যে সত্যিকারের বন্ধুত্ব তলোয়ারের শক্তি দিয়ে নয়, বরং দয়া, সাহস আর বিশ্বাস দিয়ে জয় করতে হয়। যে বন্ধুত্ব গড়ে ওঠে বিশ্বাসের উপর, সেই বন্ধুত্ব হয় আলোর অশ্বের মতোই উজ্জ্বল আর শক্তিশালী। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন আরো মজার মজার গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সূর্যগড় রাজ্যে তখন বসন্তের ছোঁয়া। রাজকুমারী অনন্যা তার বন্ধুদের সাথে সময় কাটাতে ভালোবাসত। তার সবচেয়ে কাছের বন্ধুদের মধ্যে ছিল কথা বলা পাখি টুনি আর পৌরাণিক আলোর অশ্ব। দেখলে তো আলোর অশ্ব, আজ আকাশটা কি সুন্দর নীল। চলো আজ আমরা সুন্দরবনের দিকে একটু ঘুরে আসি। সুন্দরবন, দারুণ প্রস্তাব। ওখানে কিন্তু খুব মিষ্টি বুনো ফল পাওয়া যায়। আমার ঝুড়িটা একদম খালি হয়ে গেছে। রাজকুমারী, বাঁচান! আমাদের বাঁচান! ভয়ঙ্কর বিপদ। সুন্দরবনে আর এক মুহূর্তও থাকা যাবে না। শান্ত হও। কি হয়েছে খুলে বলো। তোমরা এত ভয় পেয়েছো কেন? বাঘরাজ! বাঘরাজ ক্ষিপ্ত হয়ে গেছেন। তিনি সব পশুকে রাজ্য ছেড়ে চলে যেতে বলেছেন। তার গর্জনে পুরো বন কাঁপছে। বাবা বাঘরাজ, আমার তো নাম শুনেই খিদে মরে গেল। কিন্তু বাঘরাজ তো বনের রক্ষক, তিনি কেন এমন করবেন? নিশ্চয়ই কোনো গোলমাল হয়েছে, আমাকে গিয়ে দেখতে হবে। না রাজকুমারী, যাবেন না। বাঘরাজ এখন কারো কথা শুনছেন না। তিনি বলেছেন কোনো মানুষ দেখলেই আক্রমণ করবেন। ভয় পেলে সমস্যার সমাধান হবে না। আলোর অশ্ব, টুনি, চলো। আমাদের সুন্দরবনের বন্ধুদের সাহায্য করতে হবে। রাজকুমারী অনন্যা যা ভেবেছিল পরিস্থিতি তার চেয়েও গুরুতর ছিল।
পুরো বন যেন বাঘরাজের ভয়ে নিস্তব্ধ হয়ে গেছে। রাজকুমারী, আমার কিন্তু একদম ভালো লাগছে না। মনে হচ্ছে গাছগুলোও আমাদের দিকে তাকিয়ে আছে। চলো ফিরে যাই, আর কয়েকটা আম খেয়ে আসি। কি হয়েছে? তোমরা এখানে কি করছো? ঝর্ণায় জল নেই কেন? মানুষ, আমার বনে মানুষের কি কাজ? তোমাদের জন্যই আজ আমাদের এই দশা। বেরিয়ে যাও আমার বন থেকে। শান্ত হন বাঘরাজ, আমরা আপনার শত্রু নই, আমরা সাহায্য করতে এসেছি। সাহায্য? তোমাদের সাহায্য আমাদের দরকার নেই। তোমরা মানুষরা শুধু ধ্বংস করতে জানো। নদীর জল তোমাদের জন্যই শুকিয়ে যাচ্ছে। বাবা, একটুর জন্য বেঁচে গেলাম। আমার তো হৃৎপিণ্ডটা মুখ দিয়ে বেরিয়ে আসছিল। বাগরাজ বলছিলেন নদীর জল শুকিয়ে যাওয়ার কথা। তার মানে বনের আসল সমস্যাটা অন্য কোথাও। আমাদের সেটা খুঁজে বের করতে হবে। আমি শুনেছি এই বনে বনবুড়ো নামে একজন জ্ঞানী রক্ষক থাকেন। তিনি নিশ্চয়ই এর কারণ জানেন। আমাদের তাকেই খুঁজে বের করতে হবে। বনবুড়ো? সে আবার কে? তার কাছে কি মিষ্টি ফল পাওয়া যাবে? হয়তো পাওয়া যেতে পারে। চলো তো। আমি জানতাম তুমি আসবে, রাজকুমারী। প্রকৃতির ডাক তুমি কখনো উপেক্ষা করতে পারো না। আপনি আমাকে চেনেন? আমি এই বনের সবাইকে চিনি। বলো, কি সাহায্য করতে পারি? সমস্যাটা আমি জানি। নদীর উৎস মুখে এক অশুভ জাদুর পাথর এসে নদীর গতিপথ আটকে দিয়েছে। সেই পাথরকে সাধারণ শক্তি দিয়ে সরানো যাবে না। অশুভ জাদুর পাথর? তাহলে তো কাজ শেষ। চলো রাজকুমারী, আমরা পালাই। উপায় একটা আছে। সেই পাথরকে সরাতে পারবে শুধু এমন একজনের স্পর্শ যার মনে কোনো হিংসা নেই, আছে শুধু নিঃস্বার্থ ভালোবাসা। তার মানে আমাদের সেই নদীর উৎস মুখে যেতে হবে। ঠিক তাই, কিন্তু পথ খুব বিপদসংকুল, আর বাঘরাজও তোমাকে সেখানে যেতে দেবে না। সে ভাবছে মানুষই এই সমস্যার কারণ। আমাকে পারতেই হবে। বনের পশুদের জন্য আমাকে এটা করতেই হবে। এখন আমরা যাব কিভাবে? এত সাহস! আমার নিষেধ সত্ত্বেও তুমি এখানে এসেছো। এবার তোমাকে আমি ছাড়বো না। বাঘরাজ,
আমি আপনার সাথে লড়তে আসিনি। আমি জানি আপনি আপনার প্রজাদের জন্য চিন্তিত। আমিও তাদের বন্ধু। দয়া করে আমাকে একবার বিশ্বাস করুন। হে বনদেবী, আমি এই বনের সব প্রাণীকে ভালোবাসি। তাদের কষ্ট দূর করে দাও। আমাকে ক্ষমা করে দিও রাজকুমারী, আমি রাগের বশে তোমার উদ্দেশ্য বুঝতে পারিনি। তুমি এই বনের আসল বন্ধু। আপনি আপনার প্রজাদের রক্ষা করার জন্যই চিন্তিত ছিলেন। এটাই একজন রাজার ধর্ম। আসুন আমরা সবাই মিলে এই বনের দুলা রাখি। আজকের অ্যাডভেঞ্চারটা কিন্তু দারুণ ছিল। যদিও আমার খুব ভয় লেগেছিল, কিন্তু সবশেষে ভালোই মিটে গেল। এখন প্রাসাদে। আর এভাবেই রাজকুমারী অনন্যা আবার প্রমাণ করল যে রাগ বা শক্তি দিয়ে নয়, বরং ভালোবাসা, দয়া এবং বিশ্বাস দিয়ে যে কোনো সমস্যার সমাধান করা যায়। একে অপরকে বুঝতে পারলেই শত্রু ও বন্ধু হয়ে যায়। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন আরো মজার মজার গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। মহারাজ, রক্ষা করুন। সেই অভিশপ্ত বনে আবার ভূতের হানা দিয়েছে। গত কয়েক রাত ধরে বনের ভেতর থেকে অদ্ভুত নীল আলো দেখা যাচ্ছে, আর এমন করুণ কান্নার শব্দ ভেসে আসছে যে আমাদের বাচ্চারা ভয়ে ঘুমাতে পারছে না। আমার সবচেয়ে মোটাসোটা ছাগলটা ভয়ে দড়ি ছিঁড়ে পালিয়েছে মহারাজ। ওই বনের দিকে গেলেই নাকি আর ফেরে না। আমরা ভয়ে ওদিকে যেতেও পারছি না। আমি কঠোরভাবে ওই বনে প্রবেশ নিষিদ্ধ করেছিলাম। প্রজাদের সুরক্ষাই আমার প্রথম কর্তব্য। আপনারা কেউ আমার আদেশ অমান্য করে ভেতরে যাননি তো? না মহারাজ, প্রাণে কে মরতে চায়, কিন্তু এভাবে চলতে থাকলে তো আমাদের গ্রাম ছেড়ে পালাতে হবে। মহারাজ, প্রজাদের ভয় অমূলক নয়। আমাদের দ্রুত এর একটা বিহিত করা উচিত। শুধু নিষেধাজ্ঞা দিয়ে রহস্যের সমাধান হবে না। ওরে বাবা রে, ভূতের বন! কান্নার শব্দ, নীল আলো! আমার তো ভয়ে হার্ট অ্যাটাক হয়ে যাবে। রাজকুমারী, তুমি এক্ষুনি জানালা বন্ধ করে দাও। ওসব ভূতের কথা শুনতে নেই। কিন্তু টুনি, কান্নাটা যদি সাহায্যের জন্য হয়। ভূতেরা তো ভয় দেখায়, কাঁদে কেন? আমার মন বলছে ওখানে কোনো রহস্য আছে। কোনো প্রাণী হয়তো বিপদে পড়েছে। রহস্যের সমাধান করার জন্য রাজ্যের সৈনিক আছে, তুমি নও। চলো তো, আমরা বরং রান্নাঘরে গিয়ে লাড্ডু খেয়ে আসি। পেটে লাড্ডু থাকলে ভূতের ভয় লাগে না। অনন্যা, মা আমার, তুমি কিছুই খাচ্ছ না। কোনো সমস্যা? বাবা, ভূতের বনটা নিয়ে আমি ভাবছিলাম, না জেনে না দেখে একটা জায়গাকে আমরা ভয় পাচ্ছি। এটা কি ঠিক? মা, কিছু বিপদ বড়দের জন্য ছেড়ে দিতে হয়। তোমার বাবা তোমার নিরাপত্তার কথা ভেবেই ওই সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু মা, সত্যিকারের সাহস তো বিপদের সামনা করা, পালিয়ে যাওয়া নয়। যথেষ্ট হয়েছে, এ নিয়ে আর কোনো কথা হবে না। তুমি প্রাসাদের বাইরে এক পাও ফেলবে না, এটাই আমার আদেশ।
ওই তো আলোটা আগের চেয়ে উজ্জ্বল, আর কান্নাটাও খুব কাছের মনে হচ্ছে। কি ব্যাপার, এখনো ভূতের স্বপ্ন দেখছো নাকি? ঘুমিয়ে পড়ো। টুনি, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, কাল ভোরে আমি ওই বনে যাব। আমার মন বলছে ওখানে কোনো ভূত নেই, আছে কোনো বিপদগ্রস্ত প্রাণী যার আমাদের সাহায্য প্রয়োজন। কি, তোমার মাথাটা কি একেবারেই গেছে? আমি কিন্তু ওই মৃত্যু ফাঁদে এক পাও দেব না, তুমিও যাবে না। ঠিক আছে, তুমি বরং মহারাজের সাথে রাজসভা সামলিও, আমি একাই যাব। আমি তোমাকে একা ছাড়তে পারলাম না। যদি কোনো ভূত তোমাকে ধরে নিয়ে যায় তাহলে আমার কি হবে? কে আমাকে রোজ পেস্তা বাদাম খাওয়াবে? তাই আমি নিজের জীবন বাজি রেখে তোমার সাথে যাচ্ছি। ভয় পেও না আমার বাহাদুর বন্ধু, আমরা শুধু রহস্যটা জানবো আর ফিরে আসবো। চলো। এসে গেছে, লম্বা দাঁত, বড় বড় নখওয়ালা ভূত। আমাকে আগে খেও না, আমি খুব রোগা। দেখলে তো, এরা বনের জাদুকরি কাঠবিড়ালি, ওরা আমাদের পথ দেখাচ্ছে। এবার তো খোপা থেকে বের হতে পারো সেনাপতি টুনি। দাঁড়াও, এই সেতু পার হতে হলে আমার জাগাতকির উত্তর দিতে হবে। ভুল উত্তর দিলে ফিরে যাও। সর্বনাশ, এবার কচ্ছপের ভূত। আমি সব সময় আসি, কিন্তু কখনো পৌঁছাই না। আমি কে? আগামীকাল। ঠিক। যাও, পথ খোলা, তবে সামনে বিপদ আছে, সাবধানে থেকো। বাহ, কি অসাধারণ সুন্দর জায়গা! এটা তো স্বর্গের মতো। এটা তো জাদুর জল। নিয়ে নাও রাজকুমারী, আমার মন বলছে এটা খুব কাজে লাগবে। আমি এর ভেতরে এক পাও দেব না। এটা নির্ঘাত ভূতের রাজার বাড়ি, ভেতরে গেলেই কেল্লা ফতে। ভয় পেও না টুনি, কান্নাটা শোনো, মনে হচ্ছে কেউ খুব কষ্টে আছে। আমাদের ওদের সাহায্য করতেই হবে।
এরা তো ভূত নয়, এরা তো জোনাকি পরী। কি সুন্দর! তোমরা ভয় পেও না, আমি তোমাদের বন্ধু। আমি রাজকুমারী অনন্যা। তোমরা কাঁদছো কেন? আমি কিভাবে সাহায্য করতে পারি? আমাদের জীবনদায়ী মা গাছ মারা যাচ্ছে। এই স্ফটিক ফুলই আমাদের জীবনের উৎস। এর আলো ছাড়া আমরাও ধীরে ধীরে মিলিয়ে যাব। এটা কি? গাছটা এভাবে শুকিয়ে যাচ্ছে কেন? এক দুষ্ট জাদুকর, ছায়া শূন্য, তার কালো জাদু দিয়ে আমাদের মা গাছকে বিষাক্ত করে দিয়েছে। সেই বনের আলো কেড়ে নিতে চায়। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু এই বিষ সরাতে পারিনি। দুষ্ট জাদুকর, আমি জানতাম এখানে কোনো বড় শয়তানের হাত আছে। দাঁড়াও, আমার কাছে হয়তো একটা উপায় আছে। সাহসী রাজকুমারী, তুমি আমাদের আর এই বনকে নতুন জীবন দিয়েছ। আজ থেকে এই বন আর ভূতের বন নয়, এর নাম ঝিলমিল বন। তুমি এই বনের চিরকালের বন্ধু। এটা তোমার জন্য আমাদের ছোট্ট উপহার। বিপদের সময় এর আলো তোমাকে পথ দেখাবে।